ঢোলাহাটে গতকাল আট জনের মৃত্যু ভয়ঙ্কর বাজি বিস্ফোরণে। আটক হয়েছিল চন্দ্রকান্ত বণিক, অর্থাৎ ওই বাজি কারখানার, অবৈধ বাজি কারখানার মালিক। বেশ কয়েক ঘন্টা পর, বলা যায় একদিন পর গ্রেফতার করা হলো এই চন্দ্রকান্ত বণিককে। চন্দ্রকান্ত বণিক গ্রেফতার, কিন্তু তার ভাই তুষারকান্ত বণিক সে এখনো ফেরার। চন্দ্রকান্ত বণিককে খোঁজা হচ্ছিল। চন্দ্রকান্ত বণিক শেষমেশ গ্রেফতার হলেন। এবং কেন এতক্ষণ লাগলো, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। সরাসরি চলে যাব এই চন্দ্রকান্ত বণিক ধৃত বাজি ব্যবসায়ী অনুপের কাছে চলে যাব। অনুপ, এটাই তো বড় প্রশ্ন যে এত বড় একটা ঘটনা ঘটলো, আট জনের মৃত্যু হলো, তারপরে এতক্ষণ গ্রেফতার করতে লাগলো কেন? তবে প্রশ্নটা কিন্তু উঠছে, এতক্ষণ পরে গ্রেপ্তার করতে এত সময় লাগলো কেন? তার কারণ হচ্ছে গতকালকে কিন্তু একেবারে তাকে আটক করা হয়েছিল। আটক করে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে আজকে পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে, হেফাজতের আবেদন জানানো হচ্ছে। তার কারণ একেবারে যখন তাকে আটক করা হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু তথ্য, তার যে কারখানা থেকে শুরু করে যেখানে গোডাউন, বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, আদতে যে ব্যবহার করছিল তাকে লাইসেন্স ছিল বলে দাবি করেছিল। অন্যদিকে যে ট্রেড লাইসেন্সের কথা উঠে আসছে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রত্যেকের মুখে এবং এখানে মানুষের মুখে, সেই নিয়েও কিন্তু একাধিক এই সমস্ত তথ্য জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু বাস্তবে দেখা যায় তার কোনো রকম কিন্তু লাইসেন্স ছিল না। লাইসেন্স না থাকলেও কিসের জন্য, কিভাবে এবার তিনি এই ব্যবসা করতেন, এই সমস্ত বিষয় যখন জিজ্ঞাসাবাদ করা হয়, বা ফায়ার সেফটি কোনো কিছু ছিল কিনা, বাড়িতে বাজি মজুদ ছিল কিনা, কি ধরনের বাজি রাখতেন তিনি, শব্দবাজি এত পরিমাণে কিভাবে পাওয়া গেছিল, বিস্ফোরণের সময় কত বাজি মজুদ ছিল, এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পরে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে পেশ করা হয়েছে। হেফাজতে নেওয়ার পরে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া আবারও পুলিশ শুরু করবে। অন্যদিকে তার যে ভাই তুষারকান্ত বণিক, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারে পুলিশ আধিকারিকরা। কারণ অভিযোগ যখন হয়েছিল দুজনের নামে এই লিখিত অভিযোগ পুলিশের পক্ষ থেকে। তুষারকান্ত বণিক এখনো ফেরার। আর আজকে ঘটনাস্থলে গিয়েছিলেন লেবার কমিশন, শ্রম কমিশনের, শ্রম দপ্তরের আধিকারিকরা। কেন এই যে বিস্ফোরণ যে জায়গায় হয়েছে সেখানে প্রশিক্ষণ দিত চন্দ্রকান্ত, শিশু শ্রমিকদেরও প্রশিক্ষণ দিত, বাজি প্রশিক্ষণ, চকোলেট বোমা তৈরি করে কি করলে মিলতো টাকা। না, ওটা বিপদের কোনো আশঙ্কা ছিল না। বলে চলতে যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ বিপদের কোনো আশঙ্কা নেই। ওই চন্দ্রকান্তই বলেছিল। আজকে আপনি বানাতে জানতেন না? ও বানানো কি ছিল আপনাকে? আমাদের চন্দ্রকান্তই শিখিয়েছিল। আর কজনকে শিখিয়েছিল স্বামী স্ত্রী ছাড়া? ওনার ভাইয়ের বউ করতো, বাড়িতে বসে কাজ করতো। আমরা কারখানায় বসে কাজ করতাম, আমরা বাড়িতে বসে কাজ করতাম। বাজি বানানো শিখতে কতদিন লেগেছিল? সপ্তাহখানেক লেগেছিল। ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্য তারাই করতো। কাগজের কাজ করে, সব কাগজের কাজ করতাম, ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্য। ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাতো, মহিলাদের দিয়ে কাজ করাতো। আচ্ছা অনুপ, এত কিছুর পরেও 2022-এ গ্রেফতার হলো, তারপরে এই রকম ভাবে রমরমিয়ে একেবারে ব্যবসা চালাতে শুরু করলো, প্রশিক্ষণও দিল, কেউ টের পেল না? একেবারে এই প্রশ্ন করতে উঠছে 2022 সালে যখন গ্রেপ্তার হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন জামিন পান, তারপরে কিভাবে এই ব্যবসা রমরমিয়ে আরো বড় হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং তিনি যখন ব্যবসা শুরু করেছিলেন তখন কিন্তু ছোট ব্যবসা ছিল, তার সঙ্গে অন্য অনেক ব্যবসা করতো। কিন্তু বিগত 3 বছর হচ্ছে 2022-এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু ফুলে ফেপে ওঠে ব্যবসা। শুধুমাত্র সেখানে কারখানায় বসেই ব্যবসা নয়, এছাড়াও কিন্তু প্রশিক্ষণ দিতেন মহিলা থেকে শুরু করে, এবং বেশ কিছু বাচ্চা তাদেরকেও কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবং তিনি জানাতেন যে যদি একেবারে বাজি যদি বাড়িতে বসে তৈরি করে, সেক্ষেত্রে চকলেট বোম, সেক্ষেত্রে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে না। তার লাইসেন্স রয়েছে, শুধুমাত্র বারুদের মধ্যে সলতে ভরলে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এরকমই আজব যুক্তি দিতেন এবং প্রত্যেককে জানাতেন। এরকমই একাধিক এলাকার মহিলা থেকে শুরু করে প্রত্যেককে এইভাবেই তিনি তার ব্যবসা বাড়িয়ে তুলেছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন। তার পাশাপাশি বাচ্চা থেকে ছোট ছোট বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকেও কিন্তু তার এই কারখানায় পরিবার সহ পুরো উড়ে গেল এই বাজি তৈরির কারখানা। লেবার কমিশন, আবার বলছি, লেবার কমিশন গিয়েছিলেন লেবার কমিশনের প্রতিনিধিরা, কারণ এখানে কিভাবে শ্রমিকদের কিভাবে কাজ করানো হতো, কিভাবে ওই এলাকার মানুষ, শিশু, মহিলা, তাদেরকে কাজ করানো হতো, সেই সব কিছু খতিয়ে দেখা, বিস্ফোরণ স্থল ঘুরে দেখা, সেই সমস্ত কিছু দেখলেন তারা। বিস্ফোরণ স্থলে লেবার কমিশনের টিম, এলাকার অনেককেই বাজির প্রশিক্ষণ, টাকা মিলতো তৈরি করলে,
চকোলেট বোমা তৈরি পিছু 350 টাকা করে দিত চন্দ্রনাথ। এত কিছুর পরেও রমরমিয়ে, তার মানে ব্যবসা রমরমিয়ে একেবারে চলতো প্রশিক্ষণ, জনপ্রতিনিধি, পুলিশ, তারা কেউ টের পেলেন না। গতকালই নবান্ন রিপোর্ট তলব করেছিল, আর বিস্ফোরক তথ্য মিলল সেই নবান্নতে জমা পড়া রিপোর্টে। এই যে চন্দ্রনাথ, সে 2023 সালে লাইসেন্সের জন্য, বাজি তৈরির লাইসেন্সের জন্য আবেদন করেছিল, কিন্তু তা বাতিল হয়। পুলিশ কেস ছিল, কারণ সে তো জামিনে ছিল, আর তাই অনুমতি দেওয়া হয়নি। তারপরে বেআইনি ভাবে এই রকম বিরাট ব্যবসা ফেটে বসেছিল অবৈধ বাজি কারখানার। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কি রিপোর্টে আছে? দেখো, দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছিল নবান্ন গতকালই, এবং তারপরেই যে রিপোর্ট প্রাথমিকভাবে জানানো হয়েছে নবান্নের শীর্ষ স্তরকে, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে এই যে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ধোলাহাটের ঘটনা, এবং সেই ঘটনায় বাজির লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল 2023 সালে, কিন্তু 2023 সালে সেপ্টেম্বর মাসে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন তার রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। কারণ হিসাবে জানিয়ে দেওয়া হয় যে যেহেতু তার বিরুদ্ধে পুলিশের একটি কেস চলছে, সেই কারণেই তাকে বাজির লাইসেন্স দেওয়া যাবে না। শুধু বাজির লাইসেন্স নয়, ম্যানুফ্যাকচারিং থেকে সেলিং কোনো লাইসেন্সই তাকে দেওয়া যাবে না, সেটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল 2023 সালে সেপ্টেম্বর মাসে। পাশাপাশি যেটা এটাও জানা যাচ্ছে যে এই যে বাজির লাইসেন্সের জন্য যে ট্রেড লাইসেন্স তিনি জমা দিয়েছিলেন, এই ট্রেড লাইসেন্সও কিন্তু একাধিক ভুল ছিল। অর্থাৎ ট্রেড লাইসেন্সেরও সংশোধন করার কথা বলা হয়েছিল, এবং এই রিপোর্টই নবান্নে জমা পড়ছে, এবং আজই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে সেই রিপোর্ট জমা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি পুলিশের থেকেও একটি পৃথক রিপোর্ট চাওয়া হয়েছে যে এই যে 2023 সালে সেপ্টেম্বর মাসে রিজেক্ট হয়ে গেল তার লাইসেন্সের আবেদন, কিন্তু তারপরেও কিভাবে এই বাজি কারখানাটি চলছিল, তাহলে কি সেটা পুলিশের নজরে এলো না? এ নিয়েও পুলিশের রিপোর্টও চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ওকে, এবার দেখুন চন্দ্রকান্তের বাড়িতে কি অবস্থা। থরে থরে মজুত, একেবারে শেল, শব্দবাজি, সমস্ত কিছু থরে থরে একেবারে মজুত করে রেখেছিল। প্রতিবাদও জানানো হয়েছিল, চন্দ্রকান্তের নামে 2বার অভিযোগও করা হয়েছিল পঞ্চায়েত সদস্যের তরফে। পঞ্চায়েত সদস্যের অভিযোগেই গ্রেফতার হয় চন্দ্রকান্ত 22-এ, গ্রেফতার করে ঢোলাহাট থানার পুলিশ। তারপরেও চন্দ্রকান্ত পাল্টায়নি, জামিন পাওয়ার পরেও একই সেই চলছে। পরিবেশ বান্ধব আতশবাজির লাইসেন্সেই তৈরি হতো ধোলাহাটে, রায়পুরে নিষিদ্ধ শব্দবাজি। গতকাল কারখানা এবং গোডাউনে যে পরিমাণ বাজি উদ্ধার হয়েছে, এখানে কোথাও পরিবেশ বান্ধব বাজির দেখা মেলেনি। পঞ্চায়েত কখনো বাজি তৈরির পারমিশন দিতে পারে না, ওকে দেওয়াও হয়নি, পঞ্চায়েত সদস্য বলছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য। ট্রেড লাইসেন্স বোমা বাঁধার জন্য তো ট্রেড লাইসেন্স সাধারণত দেওয়া হয় না। এটা তো পঞ্চায়েতকে এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে, তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে, তবে তো ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত দেবে। সেগুলো কি দেখা হয়েছিল? সেটা সঠিকভাবে ঠিক মতো বলা সম্ভব না। ট্রেড লাইসেন্সটা যদি দিয়ে থাকে তাহলে তার নিশ্চয়ই তার জায়গায় কাগজপত্র করেছে। আপনি তো সদস্য, আপনি তো জানবেন না, সব কথা এখানে আমাদের আর কি জানা সম্ভবপর বলে আমি শুনছি, যেটা এখন যে ওর স্ত্রীর নামে নাকি লাইসেন্স করেছে। আমি এখানে 2003 থেকে 10 বছর ছিলাম, পরে 5 বছর ছিলাম না, আবার 10 বছর, এই যে দ্বিতীয়টা। তখন তো অনলাইন ছিল না, তখন এইরকম ধরনের লাইসেন্স নিয়ে নেয়নি, আমি বলতে পারবো না। আমি দীর্ঘদিন থাকার কারণে আমি এই যে এই বোমা বাঁধতো কম সম করে, আমি কিন্তু এর নামে 2বার থানাতে কমপ্লেন করেছিলাম এবং 2বারই অ্যারেস্ট হয়েছিল। এবার মনে করিয়ে দিই কি হয়েছিল। আবারও বিস্ফোরণ, আবারও শব্দবাজিতে উড়ল ব্যবসায়ীর বাড়ি। এবার প্রাণ গেল 8 জনের। দেখুন, সোমবার রাত বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, 8 জনের মৃত্যু। এবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায়
ঢোলাহাটের এই বাজি বিস্ফোরণের ঘটনায় বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে মঙ্গলবার আটক করে পুলিশ। সোমবার রাতে তাঁর বাড়িতেই বিস্ফোরণ হয়। বাড়ির কাছেই তাঁর বাজির কারখানা, কিন্তু এরকম কারখানা চালানোর কি লাইসেন্স ছিল? এর একটা বিক্রয় লাইসেন্স পেয়েছিল, কিন্তু এদের কোনো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, ও মিথ্যা রোডে ছিল আমাদের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, জালিয়াতি। এটা আমরা তার লাইসেন্স, কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। পুলিশের দাবি 10 বছর ধরে বাজির কারখানা করছেন চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022 সালে তাকে গ্রেপ্তারও করা হয়। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের কারবার শুরু। চন্দ্রকান্তর বাজির কারবারে যোগ দেন তাঁর দাদা তুষারকান্ত বণিকও। সোমবার রাতে চন্দ্রকান্ত তুষারের বাড়িতে বিস্ফোরণ। বাড়ি থেকে 100 মিটার দূরে বাজির কারখানা। মাঝের এই রাস্তাতেও লুকিয়ে রাখা ছিল বাজি এবং বারুদ। গত কয়েক বছরে একাধিকবার বাজি বিস্ফোরণ ঘটেছে। পূর্ব মেদিনীপুরের এগরা, উত্তর 24 পরগনার বারাসতে বাজি কারখানার বিস্ফোরণের পর পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেয় নবান্ন। লাগাতার অভিযানেরও নির্দেশ দেওয়া হয়। তারপরেও একাধিক জায়গায় বিস্ফোরণ কিভাবে? কোথায় পুলিশের নজরদারি? প্রশ্ন অনেকেরই। পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছ থেকে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। আমি কি সতর্কতা রাখছি? আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, এখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, যাতে মানুষের প্রাণহানি না হয়, সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন। ঢোলাহাটের বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। সোমবার রাতে বিস্ফোরণ, আগুন। তখন বাড়িতে ছিলেন না বাজি ব্যবসায়ী 2 ভাই। দুজনে যখন ফেরেন তখন তাঁদের বাড়ি জ্বলছে। বাড়িতে ঢুকতে গিয়ে জখম হন চন্দ্রকান্ত বণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। আরেক ভাই বেপাত্তা। নিউজ 18 বাংলা। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুন, গুলি করে তৃণমূল কর্মীকে খুন, রাস্তায় পড়ে ওই তৃণমূল কর্মীর দেহ। এই নিহত তৃণমূল কর্মী রেহান খান। তিনজন গ্রেফতার হয়েছেন এখনো পর্যন্ত। কিন্তু কেন বারবার বেলঘড়িয়ায় এইরকম শুট আউট, এইরকম খুন? জানা যাচ্ছে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন। নিহতের বন্ধুর এটা দাবি। তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 3। দেখাবো অন্য তৃণমূল নেতারা, অর্থাৎ ওখানকার তৃণমূল কর্মীরা, তারা কি বলছেন। মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, তারপরে আমার কাছে একটা খবর যায় রেহানকে কে যেন মেরেছে। তাই ওই ইউটিউবে শুনে আমি বললাম তাহলে তোরা কোথায় আছিস? বলে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা হসপিটালে যখন যায়, তা ডাক্তার বললো গুলি করেছে, মারা গেছে। নিশ্চয়ই তদন্তের দাবি রাখছি, নাহলে তো আগামী দিন আমিও মরে যেতে পারি। আমার জীবনের দায়িত্ব কে নেবে? আমার দলের আরও প্রতীক যারা আছে তাদের জীবনের দাম কে নেবে? এখন এর তদন্ত না হলে, তদন্ত কিনারা না যদি সঠিকভাবে হয়, তাহলে আমাদের তো ভয় লাগছে। আমরা রাজনীতিটা করব কিভাবে? আগামী দিন তো আমরাও মরে যেতে পারি, আমাদেরকেও তো মেরে দিতে পারে। আমার সহকর্মী ঘটনা ঘটেছে, রাতের অন্ধকারে এভাবে আসলো, এসে গুলি করে দিয়ে চলে গেল আপনার ওয়ার্ডের এলাকাতে। কি মনে করছেন? মানে পুলিশ তদন্ত করছে, নিশ্চয়ই আমরা জানতে পারবো। আমরা তো শাস্তির দাবি করছি ভীষণভাবে, তদন্ত হোক। তৃণমূল কর্মী ছিল? হ্যাঁ। ওখানকার তৃণমূল কর্মী, তৃণমূল নেতৃত্ব, তারাও আশঙ্কায় রয়েছেন তাদেরকেও খুন হয়ে যেতে পারে, তারাও খুন হয়ে যেতে পারেন। এখানে সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট একেবারে দেখা গেছে। সিসি ক্যামেরা ফুটেজে প্রথমে রেহান এগিয়ে চলেছে, তারপরে এই তৃণমূল কর্মীকেই খুন করা হয়েছে। তারপরে রিজু বলে একজন দুষ্কৃতী, যা জানা যাচ্ছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 3 জনের মধ্যে একজন সুশান্ত, সে কিন্তু এই সিসি ক্যামেরার ফুটেজে নেই। সুশান্তর বিরুদ্ধে অভিযোগ, পরিবারের অভিযোগে গ্রেফতার হয়েছে।
যে খুন করার হুমকি দিয়েছিল, আর বাবলু বলে আরেকজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এই যে সাথে এসেছিল সে চলে যাচ্ছে, রিজুও চলে যাচ্ছে। তার মানে কোথায় খুন করা হলো, কিভাবে খুন করা হলো, সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। বারবার 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 বেলঘড়িয়া, কেন এরকম শুট আউট? পুলিশ প্রশাসন কি করছে? দেখো অয়নদা, একদমই ঠিক। বেলঘড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক একের পর এক কিন্তু বদলি হচ্ছে, কিন্তু তারপরেও কোনো একটা জায়গায় কিন্তু এই যে অসামাজিক কাজকর্ম সেটা কিন্তু কোনো রকম ভাবে রোখা যাচ্ছে না। অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ বাড়ানো হচ্ছে এবং সেই জায়গা থেকে পুলিশের টহল চলছে, কিন্তু তারপরেও কেন এইভাবে এই ঘটনা ঘটছে এটা নিয়ে কিন্তু এলাকার মানুষজন প্রশ্ন তুলছেন। এবং একদম বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এভাবে দুষ্কৃতীরা তারা আসলো এবং এসে তাদের সাথে বসে, এবং অর্থাৎ এই যে রেহান খান সে কিন্তু তার পরিচিত যুবকদের সাথেই কিন্তু মদ্যপান করছিল বলে অভিযোগ, এবং সেই জায়গা থেকে গুলি চালানো হলো এবং 2 রাউন্ড গুলি চললো, একটি গুলি তার ঘাড়ে লাগলো এবং সে সারা রাত সেখানে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে রইল, কেউ দেখতে পেল না। গুলি চললো, সেই গুলির আওয়াজ কিন্তু পায়নি এলাকার বাসিন্দারা, এবং সকালবেলা যখন এলাকার মানুষজন কিন্তু যখন ঘুম থেকে উঠেই দেখতে পায় যে রেহান গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং ততক্ষণে কিন্তু তার মৃত্যু হয়ে গিয়েছে। রেহানের ব্যাকগ্রাউন্ড কি সুবীর? রেহান কতদিন ধরে তৃণমূল করছিল, কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল কিনা, এই সব কিছু জানা যাচ্ছে? দেখো, মূলত রেহান খান এই 35 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী এবং কাউন্সিলর দেবযানী মুখার্জির কিন্তু খুব একদম ক্লোজ, এবং সেই জায়গা থেকে আরেকটা বিষয় উঠে আসছে, এই রেহান নামে কিন্তু এই রেহান খানের নামে যেটা জানা যাচ্ছে সে জমি সংক্রান্ত কেনাবেচা থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে কিন্তু রেহান খান যুক্ত ছিল, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু ইমারতি দ্রব্য সাপ্লাইয়ের সঙ্গে কিন্তু এই রেহান খান যুক্ত ছিল। এবং সেই জায়গা থেকে গত বেশ কয়েক মাস আগে এলাকারই এক বাসিন্দার যার নাম জানা যাচ্ছে সুশান্ত দাস, সে কিন্তু এলাকায় থাকতো, এবং এই সুশান্ত দাসের সাথে কোনো ঝামেলা হওয়ার পরে মারধরের ঘটনা ঘটে, এবং এই সুশান্ত দাস তাকে হুমকি পর্যন্ত দিয়েছিল প্রাণ নাশের, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সুশান্ত গ্রেফতার, অভি গ্রেফতার, রিজু গ্রেফতার, তাই তো সুবীর? কিন্তু বাবলু কোথায়? দেখো আমরা বাবলু বলে যার ছবি দেখা যাচ্ছে তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি এলাকার আরেকজন যুবকের ছবি দেখা যাচ্ছে যার নাম হচ্ছে মনোজ, তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারেনি। কিন্তু এই যে 3 জন অর্থাৎ অভি, রিজু এবং সুশান্ত দাস, এই 3 জনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই যে সুশান্ত দাস এলাকাতে অসামাজিক কাজকর্ম করতো, তারই প্রতিবাদ করেছিল রেহান খান, এবং সেই জায়গা থেকে মারধরের ঘটনার পরে সুশান্ত দাস এলাকা ছাড়া হয়ে যায়। সেই এলাকার দখল নেয় রেহান খান, এবং সেই জায়গা থেকে এর আগেও কিন্তু এলাকা দখলের জন্যই, এলাকা দখলের লড়াইয়ে এই রকম ভাবে খুন, আর তৃণমূলের কর্মী কাউন্সিলর তারাও এখন আশঙ্কায়। শিলিগুড়ির খবরে যাব। শিলিগুড়িতে ছাত্রীকে ধর্ষণ, খুন, এবং তারই ওই ছাত্রীরই 3 বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। মাফ করবেন, ছাত্রীর এক বন্ধু ও এক নাবালক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীর দেহে আঁচড়, কালশিটের চিহ্ন। মূল অভিযুক্ত বন্ধুর বাড়িতেই খুনের অভিযোগ। আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না, আমাকে ফোন করছে তো, ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি তো অর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে ভর্তি করি। আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। নিহতের বাড়িতে ফোন করে খবর দেয় ওই 2 বন্ধুই। এই ছাত্রী ধর্ষণ, খুন কেন, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে এলো? পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ,
দেখো গোটা বিষয়টি এখনো কিন্তু এনজিপি থানা পুলিশ তদন্ত করছে এবং যে দুজনের বিরুদ্ধে এনজিপি থানায় অভিযোগ দায়ের করেছিল এই নিহত স্কুল পরিবার, সেই দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং গতকালই তাদেরকে আটক করে এবং রাতভর তাদের জেরা করে কিছু অসংলগ্নতা আসে, তারপরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং আজ জলপুরি আদালতে তোলা হয়েছে। এই যে মূল অভিযুক্ত রোহিত রায় এবং এই নিহত স্কুল ছাত্রী, এদের সম্পর্ক কিন্তু বেশ কয়েক মাসের পুরনো সম্পর্ক এবং সেটা দুই পরিবারই জানতো। এমনটাই কিন্তু নিহতের ছাত্রের যে মা, সেও একই কথা সে স্বীকার। একজন নাবালক, একজন রোহিত রায়, এই রোহিত রায়ের বাড়িতেই খুন হয়েছে। এই রোহিত রায়ের বাড়িতে তখন কেউ ছিল না? তখন রোহিত রায়ের বাড়িতে কেউ ছিল না। রোহিত রায়ের মা পরিচারিকার কাজে ছিল, আর রোহিতের যে বোন সে তার মামার বাড়িতে থাকে। যে পাড়াপড়শিরা যখন দুপুর 2:30 নাগাদ এই রোহিত এবং স্কুল ছাত্রী রোহিতের বাড়িতে ঢোকে এবং ঠিক বিকেল 5টার পর তারা যখন বের হয়, সেই সময় দেখা যায় যে রোহিত এই স্কুল ছাত্রীকে আগলে করে বুকে ধরে ঘর থেকে বের করছে এবং গাড়িতে তুলছে। সেই সময় পাড়াপড়শিরা জিজ্ঞেস করে যে কি ঘটনা, তখন সে বলে যে স্কুল ছাত্রীটি নেশাগ্রস্ত হয়েছে, তাকে বাড়ির থেকে ফোন করে তাকে পুলিশ দ্রুত পদক্ষেপ করুক, তদন্ত করে বার করুক। এইভাবে শিলিগুড়ির মতো শহরে এই রকম ভাবে ধর্ষণ, খুন। মূল অভিযোগ আমার মেয়েকে ওরা হয়তো ধর্ষণ করে ওকে খুন করেছে। পরিচয় তো ছিল কয়েক মাসের, এরকম ছিলই। ওকে তো চিনে, মানে পাড়ারই তো বলতে গেলে ছিল, আশেপাশেরই বন্ধুর মতনই ছিল। রোহিত বললো যে কি হয়েছে, বলে আমি ওকে জঙ্গলে পেয়েছি, এমার্জেন্সি দিয়ে ভর্তি করে মৃত ঘোষণা করে। পরিস্থিতি ভালো না। আমি চাই যে অপরাধীদের শাস্তি হোক, ফাঁসি। আরো তো কেউ ওর সঙ্গে আছে, দুজনকে ধরা হয়েছে, আরো কে কে আছে এখন তদন্ত করে পুলিশ। আর আজকে রাস্তায় নামলো বিজেপি। ঘটনার প্রতিবাদে এনজেপি থানার সামনে বিক্ষোভ ঘিরে থানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়। বিশেষ করে মহিলা বিজেপি কর্মীরা, তারা এনজেপি থানার সামনে বিক্ষোভ দেখান। এগিয়ে চলে।